রাজনীতির এই সমীকরণে বাইরে থেকে যা দেখা যায় ভেতরে তার চেয়ে অনেক বেশি কিছু ফুটছে। সংখ্যার ঝলকানি, ল্যান্ডস্লাইড শব্দের চমক আর টিভি স্টুডিওর উল্লাস সব মিলিয়ে যেন একতরফা জয়ের গল্প। কিন্তু একটু থামুন, ঠান্ডা মাথায় অঙ্ক কষুন, তারপর দেখুন গল্পটা আসলে কতটা গরম। প্রিয় দর্শক, আজকের গল্প না টেনে পুরোটা শুনুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দাবি উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিম্নকক্ষে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ৩০০ আসনের সংসদে তারা জিতেছে ২১২টি আসন। প্রতিদ্বন্দ্বী জোট, যেখানে নেতৃত্বে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পেয়েছে মাত্র ৭৭টি আসন। টেবিলে রাখা এই সংখ্যাই প্রথম ধাক্কা। এক পক্ষ প্রায় সব, অন্য পক্ষ প্রায় কিছুই না। কিন্তু ভোটের শতাংশে গেলে চিত্র বদলে যায়। নির্বাচন কমিশনের হিসাবে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট, আর জামায়াত জোট ৪৩.৯%। ব্যবধান মাত্র ২.৭%। প্রশ্নটা এখানে, মাত্র ২.৭% ভোটের পার্থক্যে কিভাবে তৈরি হলো ১৩৫ আসনের বিশাল ফাঁক? এই অঙ্কের ভেতরেই লুকিয়ে আছে কাঠামোগত বাস্তবতা। আমাদের নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে একটি আসনে এক ভোটে এগিয়ে থাকলেই জয়, বাকি সব ভোট কার্যত হারিয়ে যায়। ফলে বহু আসনে যদি একটি দল সামান্য ব্যবধানে জেতে, তাহলে আসনের হিসাবে পাহাড় সম লিড তৈরি হয়, আর প্রতিদ্বন্দ্বী দল লাখ লাখ ভোট পেয়েও সংসদের সংখ্যায় পিছিয়ে পড়ে। এখানেই রাজনৈতিক উত্তাপ, কারণ ৪৪% মানুষের সমর্থন থাকা সত্ত্বেও সংসদে ৭৭টি আসনে সীমাবদ্ধ থাকা মানে প্রায় অর্ধেক কণ্ঠস্বর পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতা জরুরি, কিন্তু প্রতিনিধিত্বও কম গুরুত্বপূর্ণ নয়। এই নির্বাচনে সেই ফাঁকটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। আরেকটি বিস্ফোরক অভিযোগ রাজনীতির বাতাস আরও গরম করেছে। বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত রায় এখনও হয়নি, অভিযোগের রাজনৈতিক অভিঘাত বিশাল। কারণ ভোটের শতাংশে ব্যবধান এত কম হলে প্রতিটি কেন্দ্র, প্রতিটি ব্যালট, প্রতিটি অভিযোগ হয়ে ওঠে অগ্নিগর্ভ। এই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব। সংবিধানে যুক্ত হতে যাচ্ছে আপার হাউস, যা গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। অর্থাৎ এখানে যে দল যত শতাংশ ভোট পাবে, ঠিক তত শতাংশ আসন পাবে, কোনো ভোট নষ্ট হবে না। ধরা যাক উচ্চকক্ষে ১০০ আসন, সেই হিসাবে বিএনপি পাবে প্রায় ৪৭টি আসন, জামায়াত প্রায় ৪৪টি আসন। পার্থক্য মাত্র ৩টি আসন। নিম্নকক্ষে ১৩৫ আসনের ভাড়াক উচ্চকক্ষে নেমে আসছে ৩-এ। এখানেই বদলে যাচ্ছে পুরো সমীকরণ। উচ্চকক্ষে কোনো বিল পাশ করতে লাগবে ৫১ ভোট, বিএনপির হাতে ৪৭, অর্থাৎ একা কোনো আইন পাশ সম্ভব নয়। দরকার হবে জোট, দরকার হবে সমঝোতা। অন্যদিকে জামায়াত যদি ছোট দলগুলোর সঙ্গে হাত মেলায়, তাহলে সমীকরণ ৪৪+৯ = ৫৩। সংখ্যাগরিষ্ঠতা উল্টে যেতে পারে মুহূর্তেই। এই ৯টি আসন ছোট দলগুলোর হয়ে উঠছে ব্যালেন্স অফ পাওয়ার। তারা যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই ভারী হবে। নিম্নকক্ষে একক শক্তি, উচ্চকক্ষে নির্ভরতা, এই দ্বৈত বাস্তবতা আগামী রাজনীতিকে বাধ্য করবে আলোচনার টেবিলে বসতে। আরেকটি রাজনৈতিক ফিসফাসও ঘুরছে। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যতে কোনো গোপন সমঝোতা কি হতে পারে? কিছু মহলে দাবি উঠছে ভারতের সঙ্গে নেপথ্য যোগাযোগের মাধ্যমে একাধিক শক্তি নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করতে চাইছে। তবে এসব দাবির কোনো সরকারি স্বীকৃতি নেই। তবু রাজনীতিতে গুজব ও শক্তি, কারণ তা জনমতকে নাড়া দেয়। উচ্চকক্ষ চালু হলে নিম্নকক্ষের একছত্র ক্ষমতা আর আগের মতো থাকবে না। ধরুন নিম্নকক্ষে একটি বিতর্কিত আইন পাশ হলো, কিন্তু উচ্চকক্ষে এসে তা আটকে গেল। তখন সরকারকে বাধ্য হয়ে আলোচনায় যেতে হবে, আপোষ করতে হবে, বিরোধী মতামত শুনতে হবে, রাজনীতির ভাষা বদলাতে হবে। এটি শুধু প্রাতিষ্ঠানিক পরিবর্তন নয়, সাংস্কৃতিক পরিবর্তন। সংখ্যা মানেই সব, এই ধারণা ভেঙে যাচ্ছে, বরং কাঠামো নির্ধারণ করছে বাস্তব ক্ষমতা। নিম্নকক্ষে ২১২ আসন যত বড়ই দেখাক, উচ্চকক্ষে ৪৭ আসন একা যথেষ্ট নয়। এই বাস্তবতা বিএনপির জন্য যেমন চ্যালেঞ্জ, জামায়াতের জন্য তেমন সুযোগ। ৪৪% ভোট যা নিম্নকক্ষে আসনে রূপান্তরিত হয়নি, উচ্চকক্ষে এসে প্রায় পূর্ণ প্রতিফলন পেতে পারে। ফলে রাজনৈতিক লড়াই নতুন ময়দানে। সবচেয়ে বড় কথা, এই নির্বাচনের ফল আমরা বুঝতে পারি ভোটের শতাংশ আর আসনের সংখ্যা এক জিনিস নয়। একটিতে সামান্য ব্যবধান, অন্যটিতে বিশাল ফারাক, আর সেই ফারাকই তৈরি করছে উত্তাপ, প্রশ্ন, বিতর্ক।
রাজনীতির এই অদ্ভুত সমীকরণে 2 আর 2 সবসময় 4 হয় না, কখনো তা 24 হয়ে যায়, কাঠামোর কারণে, নিয়মের কারণে, কৌশলের কারণে। নিম্নকক্ষে উল্লাস থাকলেও উচ্চকক্ষে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। এখন দেখার বিষয় এই নতুন বাস্তবতায় কে কতটা কৌশলী, কে আলোচনায় দক্ষ, কে আপোষে প্রস্তুত, আর কে একক আধিপত্যের অভ্যাস ছাড়তে পারে। কারণ আগামী 5 বছর শুধু সংখ্যার খেলা নয়, এটি হবে সমঝোতা, কৌশল আর ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যের খেলা। নিম্নকক্ষে উল্লাস, উচ্চকক্ষে অনিশ্চয়তা, এই দ্বৈত বাস্তবতার ভেতরেই রাজনীতির আগুন জ্বলতে শুরু করেছে। নির্বাচনের পরপরই অভিযোগের ঝড় তোলেন বিএনপিরই নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেন, বহু কেন্দ্রে কেন্দ্র দখল ও জাল ভোটের ঘটনা ঘটেছে। এই অভিযোগ সরাসরি নিজের দলকে ঘিরেই বিতর্ক তৈরি করে। কারণ বিজয়ী দলের ভেতর থেকে এমন বক্তব্য রাজনীতির মাটিকে আরও নরম করে দেয়। প্রশ্ন ওঠে, সবকিছু কি সত্যি এত নির্ভুল ছিল, নাকি জয়ের আড়ালে কোথাও অস্বস্তি আছে? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 212 আসনের বিশাল জয় তাদের হাতে শক্তিশালী ম্যান্ডেট দিলেও ভোটের শতাংশে ব্যবধান মাত্র 2.7। ফলে প্রতিটি অভিযোগ, প্রতিটি ভিডিও, প্রতিটি কেন্দ্র এখন রাজনৈতিক অস্ত্র। বিরোধী জোটের নেতৃত্বে থাকা বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে, সংখ্যা দিয়ে বাস্তবতা চাপা দেওয়া যায় না। কিন্তু আসল উত্তাপ শুরু হচ্ছে উচ্চকক্ষ নিয়ে। সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত এই কক্ষেই নির্ধারিত হবে আইন পাশের ভবিষ্যৎ। বিএনপির 47, জামায়াতের 44, ছোট দলগুলির নয়। এই অঙ্কটাই এখন ক্ষমতার কেন্দ্র। নিম্নকক্ষে একক শক্তি, উচ্চকক্ষে নির্ভরতা, এটাই নতুন বাস্তবতা। ছোট দলগুলো কার দিকে যাবে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে ক্ষমতার চাবিকাঠি। যদি তারা বিএনপির পাশে দাঁড়ায় তাহলে সরকার স্থিতিশীল, কিন্তু যদি তারা জামায়াতের সঙ্গে সমঝোতায় যায় তাহলে 44 যোগ 9 সমান 53, সংখ্যাগরিষ্ঠতা উল্টে যাবে। তখন সরকারকে বাধ্য হয়ে আপোষের টেবিলে বসতে হবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অন্দরমহলে আরেকটি গুঞ্জন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যতে কোনো গোপন সমঝোতা কি সম্ভব? কিছু বিশ্লেষক বলছেন, আঞ্চলিক কূটনীতির হিসেব নিকেশে ভারতের ভূমিকা উপেক্ষা করা যায় না। অভিযোগ উঠছে, নেপথ্যে নাকি যোগাযোগের চেষ্টা চলছে, যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। কিন্তু রাজনীতিতে গুঞ্জন শক্তি, কারণ তা জনমতকে প্রভাবিত করে। এখানে আসে ডক্টর ইউনূসের প্ল্যান নিয়ে আলোচনার বিষয়টি। অনেকেই বলছেন, নতুন সাংবিধানিক কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আসলে ক্ষমতার ভারসাম্য নতুনভাবে সাজানোর কৌশল। নিম্নকক্ষে যে বৈষম্য তৈরি হয়েছে, উচ্চকক্ষে তা প্রায় সমান হয়ে যাচ্ছে। ফলে কোনো দল এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না, বাধ্য হবে সমঝোতায়। এই পরিবর্তন শুধু দলীয় সমীকরণ নয়, নীতি নির্ধারণের সংস্কৃতিকেও বদলে দিতে পারে। এতদিন সংখ্যাগরিষ্ঠতা মানেই দ্রুত আইন পাশ, এখন প্রতিটি বিলকে 2 কক্ষ পেরোতে হবে। বিরোধী মতামতকে উপেক্ষা করা কঠিন হবে। সিদ্ধান্ত নিতে সময় লাগবে, কিন্তু ভুলের সম্ভাবনা কমবে, এমন যুক্তিও আছে। তবে এর উল্টো আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। যদি উচ্চকক্ষে বারবার বিল আটকে যায়, যদি ছোট দলগুলো অতিরিক্ত দর কষাকষি শুরু করে, তাহলে প্রশাসনিক জট তৈরি হতে পারে, উন্নয়ন প্রকল্প বিলম্বিত হতে পারে। তখন জনগণের ধৈর্য পরীক্ষা শুরু হবে। এই মুহূর্তে সবচেয়ে কৌশলী অবস্থানে আছে ছোট দলগুলো। তাদের আসন কম, কিন্তু প্রভাব বড়। তারা চাইলে মন্ত্রিসভায় অংশ নিতে পারে, চাইলে নীতিগত শর্ত বসাতে পারে, চাইলে বিরোধী জোটকে শক্তিশালী করতে পারে। রাজনীতির ভাষায় এটাই কিংমেকার ভূমিকা। জামায়াতের জন্য এটি সুযোগের সময়। নিম্নকক্ষে 77 আসন তাদের সীমিত করলেও উচ্চকক্ষে প্রায় সমান শক্তি তাদের দর কষাকষির ক্ষমতা বাড়িয়েছে। তারা চাইলে প্রতিটি বিল নিয়ে আলোচনা বাধ্যতামূলক করতে পারে। তারা চাইলে সরকারের নীতি বদলাতে চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে বিএনপির সামনে দ্বৈত চ্যালেঞ্জ, একদিকে নিজেদের অভ্যন্তরীণ বিতর্ক সামলানো, অন্যদিকে উচ্চকক্ষের সংখ্যার ঘাটতি পূরণ করা। তাদের এখন কৌশল হতে পারে ছোট দলগুলির সঙ্গে দ্রুত সমঝোতা, নীতিগত নমনীয়তা এবং বিরোধীদের সঙ্গে ন্যূনতম আলোচনার পথ খোলা রাখা। সব মিলিয়ে রাজনীতির ময়দান এখন উত্তপ্ত, কিন্তু আগের চেয়ে জটিল। এখানে শুধু সংখ্যার জোরে এগোনো যাবে না, দরকার কৌশল, দরকার সংলাপ, দরকার সমঝোতার সংস্কৃতি। এই নির্বাচনের ফল একটা বড় শিক্ষা দিয়ে গেল, গণতন্ত্রে কাঠামোই আসল শক্তি। নিম্নকক্ষে 212 আসন দেখে যে দল নিজেকে অপরাজেয় ভাববে, উচ্চকক্ষে এসে তাকে হিসেব কষতে হবে। আর 44% ভোট পেয়েও যে দল হতাশ ছিল, তারা নতুন কক্ষে এসে নিজেদের শক্তি টের পাবে। আগামী দিনগুলো নির্ধারণ করবে এই উত্তাপ কি সংঘাতে রূপ নেবে, নাকি সমঝোতার নতুন অধ্যায় খুলবে। ক্ষমতার এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা না করা গেলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। আর যদি সঠিকভাবে সামলানো যায়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের এক নতুন অধ্যায়, যেখানে আলোচনা আর ভারসাম্যই হবে আসল শক্তি। রাজনীতির দাবার বোর্ডে এখন ঘুঁটি সাজানো, চাল দেবে কে আর মাত দেবে কে, সেই হিসেবেই চোখ রাখছে পুরো দেশ। প্রিয় দর্শক,
আজকের তথ্য খবর এই পর্যন্ত। তথ্য খবর নিয়মিত পেতে লাইক, শেয়ার এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।